হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিশোর, কেপিডিতে আবার তোমাদের স্বাগত। আমরা গ্যাসের আচরণ থেকে শুরু করেছিলাম ক্লাস 10-এর, যে প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টারে একটা একটা করে ভিডিও দেব। তো আমরা চেষ্টা করছি সেই জায়গাটায় দাঁড়িয়েই সেটা কমপ্লিট করবার। এখন থেকে ভিডিও রেগুলারলি পাবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? গ্যাসের আচরণ আছে, এরপরে আলো আসবে, তারপরে চলতড়িৎ আসবে, তারপরে তাপ আসবে এবং সর্বোপরি পারমাণবিক নিউক্লিয়াস দিয়ে ফিজিক্সের চ্যাপ্টার শেষ হবে। তো এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের আশা করি সবারই মনে আছে যে বয়েলের সূত্র পড়েছিলাম, আমরা চার্লসের সূত্র পড়েছিলাম, গ্যাসের চাপ পড়েছিলাম, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে বিগত বছরে কিছু মাধ্যমিকে আসা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, আজকে তারপর থেকে সেটাকে কন্টিনিউ করব এবং যা প্র্যাকটিস তোমরা আগে দেখেছো কোশ্চেনের তার থেকে প্রচুর বেশি প্র্যাকটিস আসছে, ঠিক আছে? এবার ডিটেলিংভাবে আমি বলছি তোমাদের, যখন ডিটেলসে পুরোপুরি আমি 4টে ফিজিক্সের চ্যাপ্টার কমপ্লিট করাবো। ওকে, যতগুলো কোশ্চেন আছে সলিউশন পাবে, সব কিছুই পাবে আস্তে আস্তে, শুধু চ্যানেলটিকে তাকিয়ে থাকো এবার। ওকে, ঠিক আছে। তো শুরু করি আমরা। আমাদের চার্লস ও বয়েলের সূত্র লাস্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের আজকের টপিক অ্যাভোগাড্রোর সূত্র। কিসের সূত্র? অ্যাভোগাড্রো। হ্যাঁ, আমরা অনেকবার পড়েছি, ক্লাস 9 থেকে পড়ে আসছি, কারণ আমাদের এই চ্যাপ্টার আবার লাগবে জিনিসটা। ওকে, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র পড়ে নিই বা বুঝে নিই। আচ্ছা, বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো কি বলছেন একটু বুঝে নিই। অ্যাভোগাড্রো বলছেন, অ্যাভোগাড্রো সূত্র। দেখো, বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো বলছেন যে স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায়, তার মানে ধ্রুবক পদ দুটো কোনটা কোনটা? চাপ আর উষ্ণতা। স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন সম্পন্ন সকল গ্যাসে, তার মানে সবার আয়তন কি আছে? নির্দিষ্ট। স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন, ধ্রুবক পেয়ে গেছো আশা করি 3টে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন সম্পন্ন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। ওকে, তার মানে আমার বক্তব্য তার সূত্রানুসারে চাপ যদি স্থির থাকে, উষ্ণতা যদি স্থির থাকে, আয়তন যদি স্থির থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাসে, অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, CO2 হোক, যাই হোক না কেন, সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 3টে স্থির থাকলে সমান অণু থাকবে, কিন্তু চলরাশি আর ধ্রুবক রাশির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা সবাই জানি মোটামুটি। কি? আমরা এখানে সেই চলরাশি আর ধ্রুবক রাশির মধ্যে ডিফারেন্সটা বুঝি। তো অ্যাভোগাড্রো সূত্রানুসারে চলরাশি ভি কার সাথে? গ্যাসের মোল সংখ্যার সাথে। গ্যাসের আয়তনের সাথে গ্যাসের অণু, সমান সংখ্যক অণু বর্তমান। মোল সংখ্যা আমরা পড়েছি ক্লাস 9-এ, যদি মোল সংখ্যা, কোনো পদার্থের যদি মোল সংখ্যা নির্দিষ্ট থাকে, তাহলে সেই মোলে মোট উপস্থিত অণুর সংখ্যা কি থাকে? নির্দিষ্ট থাকে। তাই জন্য এই যে গ্যাসের সম আয়তন বলেছে না, সম আয়তন সম্পন্ন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, তার মানে সম আয়তন সকল গ্যাসের মোল সংখ্যা এই মুহূর্তে একই। অর্থাৎ মোল সংখ্যা যত বাড়বে তত গ্যাসের আয়তন বাড়বে। আমরা সেই বলেছিলাম ফার্স্ট ডেতে, একবার ক্লাসটা একটু দেখে এসো, সেখানে কি ছিল সব ভালো করে মনে রাখবে। গ্যাসকে বর্ণনা করার জন্য গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের মোল সংখ্যা আর গ্যাসের উষ্ণতা, এই 4টে চলরাশির প্রয়োজন। যখনই কোনো চলরাশির মধ্যে সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ, বাদ বাকিগুলো আমি বলেছিলাম ধ্রুবক রাখবে। সেক্ষেত্রে বয়েলের সূত্রও ছিল, চার্লসের সূত্রও ছিল, আজ অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চলরাশি হিসাবে কি ভি আর এন আছে, যেখানে
ভি আর এন এর মধ্যে সম্পর্ক কি? ভি হলো গ্যাসের আয়তন আর এন হলো গ্যাসের মোল সংখ্যা। গ্যাসের মোল সংখ্যা কখন এই সূত্র অ্যাপ্লিকেবল? অর্থাৎ ধ্রুবক রাশি দুটো কে কে অ্যাভোগাড্রো সূত্রের? চলরাশি তো বুঝলাম স্যার গ্যাসের আয়তন, গ্যাসের মোল সংখ্যা, তাহলে ধ্রুবক রাশি অ্যাভোগাড্রো সূত্রে কে কে? এই যে বাদ বাকি চাপ আর উষ্ণতা। তাহলে স্থির চাপ পাশে লিখবো স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায়, স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায়। এই দুটো হচ্ছে আমার ধ্রুবক রাশি। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি কোনটা কোনটা? চাপ আর উষ্ণতা। চলরাশি কে কে স্যার? ভি আর এন, যে কিনা পরিবর্তন হবে। তাহলে এটাকে আমার মাথায় রাখতে হবে সুন্দর করে। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্রটা বোঝার চেষ্টা করলাম, বুঝেছি অন্ততপক্ষে। আমার সূত্রের মূল বক্তব্য ছিল যে ভি সমানুপাতিক এন, অর্থাৎ গ্যাসের আয়তন যদি বাড়ে গ্যাসের মোল সংখ্যা বাড়বে, অর্থাৎ গ্যাসের অণুর সংখ্যা বাড়বে। তো এখানে কয়েকটি মাথায় রাখতে হবে। যদি বলা হয় যে 2 মোল, তো একটু ছোট্ট করে রিকল করে নিই হালকা করে, যে মোল সংখ্যা কিভাবে নির্দিষ্ট নির্ণয় করা হয়। মোল সংখ্যা, মোল সংখ্যা যদি তোমাকে কোনো একটা কোশ্চেনে, কোনো একটা প্রশ্নে তোমাকে বলে দিল যে কোনো একটা গ্যাসের ভর হচ্ছে সামথিং গ্রাম, তাহলে ওই গ্যাসের মোল সংখ্যা কত? ক্লাস 9-এ পড়েছি আমরা। তো সেইটা যদি একটু আমি রিপিট করি, যে গ্যাসের মোল সংখ্যা মানে কি? W/m, W/m। স্যার ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে প্রদত্ত গ্যাসের ভর, অর্থাৎ প্রশ্নে যে ভরটা তোমাকে বলে দিয়েছে, হয়তো বলতে পারে 17 গ্রাম অ্যামোনিয়া, বলতে পারে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, হতে পারে 32 গ্রাম অক্সিজেন, বলতেই পারে তোমাকে। তাহলে সেক্ষেত্রে ডাব্লুকে আমরা কি বলবো? প্রদত্ত গ্যাসের ভর। প্রদত্ত মানে কি? কোথায় দিয়েছে? প্রশ্নে দিয়েছে প্রদত্ত গ্যাসের ভর। স্যার এমটা কি? গ্যাসের আণবিক ভর, গ্যাসের মোলার ভর, অর্থাৎ 1 মোল কোনো গ্যাসের ভর। যেমন 1 মোল অক্সিজেনের ভর আমরা জানি, অক্সিজেন O2, একটা অক্সিজেন পরমাণু ওর জন্য হচ্ছে 16 গ্রাম, O2 মানে 2 × 16 অর্থাৎ 32 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। এমন অনেকেই মনে রাখতে, আমি লিখে দিচ্ছি নয়, এগুলো মনে রেখো, বেশি আসে, ঠিক আছে, কোশ্চেনে বেশি পাওয়া যায়, সেটা আমরা বলবো। এটা কি? গ্যাসের মোলার ভর, অর্থাৎ 1 মোলের ভর, গ্যাসের মোলার ভর। গ্যাসের মোলার ভর মানে কি? 1 মোল যে কোনো গ্যাসের ভরকে আমরা বলি কি? গ্যাসের মোলার ভর। ওকে, তাহলে এটা ছিল অ্যাভোগাড্রো সূত্রের মূল বক্তব্য। এবার এইটুকুনি তোমরা সবাই লিখে নেবে, পরের পার্টে আমরা যাচ্ছি। ওকে, এবার বোঝো পরের যে বিষয়টা আছে কি। দেখো কয়েকটা কেস, আমাদের গ্যাসের মোলার ভর কতগুলো রাশির জন্য মুখস্থ রাখতে পারি তা তো খুবই ভালো হয়। গ্যাসের মোলার ভর অর্থাৎ 1 মোলের ভর, গ্যাসের মোলার ভর অর্থাৎ 1 মোল কোনো গ্যাসের ভর। ওকে, তাহলে গ্যাসের মোলার ভর কিভাবে বের করব? দেখো কয়েকটা লিখে রাখি, যেগুলো বেশি কাজে লাগে সেগুলো। যেমন হাইড্রোজেন, এর কত? 1 গ্রাম। যদি বলি অক্সিজেন, একবারে এখান থেকে যাম, একটু আস্তে আস্তে দেখো। যদি আচ্ছা হাইড্রোজেনের 1 হলো, যদি H2 বলে তো 2 × 1, 2 গ্রাম। কার্বন 12 গ্রাম, একটা কার্বন পরমাণু মানে 12 গ্রাম। তারপরে নাইট্রোজেন 14 গ্রাম, অক্সিজেন 16 গ্রাম, তারপরে সোডিয়াম 23 গ্রাম, ম্যাগনেসিয়াম
24 গ্রাম, অ্যালুমিনিয়াম 27 গ্রাম, তারপরে সালফার 32 গ্রাম, ক্লোরিন 35.5 গ্রাম। এগুলো বেশি পরিমাণে কাজে লাগে। এবার তার সাথে কতগুলো মনে রাখবো দেখো, যদি আমি বলি CO2 বা অক্সিজেন বললাম, O2 অক্সিজেন, অক্সিজেনের একটার জন্য কত 16, দুটো আছে অক্সিজেন, তাই 2 × 16 কত হবে 32 গ্রাম। তার মানে N2 যদি বলি একটা নাইট্রোজেনের 14 আছে কটা, দুটো হবে কত 28 গ্রাম। CO2 যদি বলি কার্বন কত 12, অক্সিজেন একটার কত 16, আছে কটা দুটো অক্সিজেন, 32 + 12 কত 44 গ্রাম। ঠিক তেমনই NO2 যদি বলি নাইট্রোজেন কত 14, ঠিক অক্সিজেন কত 16 × 2 32, তাহলে 14 + 32 কত হবে 30 40 44 46 গ্রাম। ঠিক আছে, অ্যামোনিয়া NH3 এর কত নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 করে কটা আছে 3টে, 3 × 1 কত হবে 14 + 3 17 গ্রাম। ওকে, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে সব মোলার ভর। তাহলে যদি আমাকে বলে বাই চান্স কোশ্চেন, একটুখানি যে রিপিট করে নিচ্ছি, ছিল নাই না আসলে এগুলো সবগুলোই, যদি বলে 34 গ্রাম, কোশ্চেন বলছে 34 গ্রাম অ্যামোনিয়া এর মোল সংখ্যা কত, মোল সংখ্যা বা N কত। তাহলে আমরা দেখেছি এক্ষুনি পড়লাম মোল সংখ্যা বের করবার জন্য W/M আমরা ব্যবহার করি। তাহলে W মানে কি, যেটা দিয়ে দিয়েছে প্রদত্ত গ্যাসের ভর অর্থাৎ 34, M অ্যামোনিয়ার আণবিক ভর কত বা মোলার ভর কত, NH3 বের করেছি 17, তাহলে হলো কত 2, 17 × 34। ওকে, একইভাবে আরো কিছু সূত্র বলে দিই, এটা মানে মাথায় রাখবে। এটা তো যেমন ভর বাই ভর করে আমরা বের করছি, উপরেও ভর নিচেও ভর। যদি আমাকে আয়তন বলে দেয় 11.2 লিটারের মোল সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা N = ফর্মুলা কি হবে মনে রাখবো, যেটা তোমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ V প্রদত্ত গ্যাসের আয়তন বাই STP-তে 22.4 লিটার। এটাও লিটার এককে থাকতে হবে, এটাও কিন্তু লিটার এককে থাকতে হবে। V মানে কি, প্রদত্ত গ্যাসের আয়তন, যেটা তোমাকে দিয়ে দিয়েছে, যে কোনো গ্যাসে CO2 হোক অক্সিজেন হোক যা হোক সবার জন্য একই। বললো বাই চান্স কোশ্চেন দেখো, তোমাকে বলছে 11.2 লিটার গ্যাসের মোল সংখ্যা কত, তো N মানে কত, V মানে প্রদত্ত অর্থাৎ কত হবে 11.2 বাই 22.4, কাটাকুটি করো, ভ্যালু কত হবে হাফ অর্থাৎ 0.5 মোল সংখ্যা। আয়তন দিয়ে বললে আমরা এটা বের করে দেবো, ইজি ব্যাপার, সুন্দর করে দেখে নাও। তাহলে আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার মোল সংখ্যা নির্ণয়ের জন্য এই দুটো অ্যাপ্লাই করতেই পারি। ঠিক আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, যেমন আমরা কি ভর দিয়ে করলাম, আয়তন দিয়ে করলাম। যদি অনুসংখ্যা দিয়ে স্যার কোশ্চেন আসে কীভাবে করব, কিছুই না, অনুসংখ্যা দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে মোল সংখ্যা বের করা হয় কীভাবে, N/NA অর্থাৎ প্রদত্ত অনুসংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মানে আমরা সব জানি যে 1 মোল গ্যাসে কত পরিমাণে অণু থাকে, 6.022 × 10⁻23, তাই না, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তারপরটা লিখি, তাহলে দেখো পরেরটাই, যদি অণুর সংখ্যা দিয়ে আসে তাহলে মোল সংখ্যা কি হবে, তাহলে মোল সংখ্যা N = কি হবে, যেটা প্রশ্নে দিয়ে দেবে বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ প্রশ্নে অনুসংখ্যা দিল যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.022
ইন্টু 10⁻23, এটা দিয়ে ডিভাইড করে দেবো, মোল সংখ্যা আমার বেরিয়ে চলে আসবে। ওকে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লিকেবল। তো এইটা ছিল অ্যাভোগাড্রো সূত্রের মূল বক্তব্য। যদি 2 মোল হয়, 2 মোল গ্যাসের সবার ক্ষেত্রে অনুসংখ্যা একই হবে। 3 মোলের জন্য, 1 মোলে যদি দেখো, সিম্পল ব্যাপার, এটা বুঝিয়ে দিই। 1 মোল, মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন, মোলার আয়তন তোমাকে যদি বলে, তুমি কাকে বলবে? 1 মোল যে কোনো পদার্থের এসটিপিতে আয়তন, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, অবশ্যই স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায়, কারণ উষ্ণতা পরিবর্তন করলে আয়তন চেঞ্জ হবে। ওকে, তাহলে এটাকে মাথায় রাখতে হবে। তাহলে স্থির চাপে কোনো পদার্থের 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। তো এসটিপিতে এর মানটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 মোল পদার্থের আয়তন এসটিপিতে 22.4 লিটার, অথবা কেউ যদি সেমি কিউবে লেখে তাহলে 22,400 সেমি কিউব। ওকে, লিটারকে সেমি কিউবে কনভার্ট করতে হয়। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো পদার্থের আয়তন কত? 22.4 লিটার। তা 2 মোলের কথা হবে 22.4 ইন্টু 2 লিটার, 3 মোলের কথা হবে 22.4 ইন্টু 3 লিটার। ঠিক আছে, এখন চলতে থাকলো কন্টিনিউয়াসলি। তাই তেমনই আমাদের এখানে মোলার আয়তনের কেসটাও কিন্তু গল্পটা সেখানে বলছে। তাহলে 1 মোল কোনো পদার্থের মধ্যে অণুর সংখ্যা কত, তা লিখে রাখি এখানে নোট হিসাবে। এক মোল কোনো পদার্থের মোট অণুর সংখ্যা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23T। তাহলে যদি তুমি আয়তনটা বাড়িয়ে দেয়, 1 মোল কোনো পদার্থের আয়তন কত? 22.4 লিটার। 1 মোল কোনো পদার্থের মধ্যে মোট অণুর সংখ্যা কত? 6.022 10⁻23। তাহলে আমি একবারে বলতে পারি 1 মোল পদার্থের আয়তন, 1 মোল পদার্থের মোট অণুর সংখ্যা। তাহলে 22.4 লিটার আয়তনের মোট অণুর সংখ্যা কত? 6.022 10⁻23। কোথায়? এসটিপিতে। তাহলে এদের মধ্যে যেমন রিলেশন আছে, এদের মধ্যেও তেমন রিলেশন আছে। অর্থাৎ 1 মোল কোনো পদার্থের আয়তন যদি 22.4 লিটার হয় এসটিপিতে, আর সেই 1 মোলের মধ্যে যদি অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23টা, তাহলে আমি বলতেই পারি 22.4 লিটার কোনো গ্যাসের আয়তন এসটিপিতে, তার মধ্যে অণুর সংখ্যা কটা? 6.022 10⁻23টা। তা তুমি 1 মোলে মানে 22.4 লিটারের জন্য এটা করলে, তাহলে এই আয়তনটা তুমি দ্বিগুণ বাড়াও, অণুর সংখ্যাও দ্বিগুণ বেড়ে যাবে। আয়তন তুমি আরও বাড়াও, অণুর সংখ্যা আরও বেড়ে যাবে। তাই তো বলেছে অ্যাভোগাড্রো, যদি চাপ আর উষ্ণতা নির্দিষ্ট থাকে তাহলে আয়তন যত বাড়বে অণুর সংখ্যা তত পরিমাণে গ্যাসের মধ্যে বাড়বে। তো এইগুলো একটু ছোট্ট করে দেখানো থাকলে আমাদের লাগবে কোনো না কোনো কেসে। ঠিক আছে, কোনো না কোনো কেসে লাগবে এগুলো। তো আশা করি বুঝতে পারলাম এই পার্টটা। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো সূত্রের পর আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত রয়েছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। কার? গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। একটু বুঝে নি হালকা করে কেসটা কি। আচ্ছা, দেখো বিষয়টা বলছি। বিজ্ঞানী গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, এটা কিন্তু গ্যাস আয়তন সূত্র, ভুল করবে না। গে-লুসাকের কিন্তু চাপের সূত্র আছে। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কনসেপ্টটা বোঝো। কি বলছে বিজ্ঞানী গে-লুসাক তার গ্যাস আয়তন সূত্রে? বলছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী, কোন একটা গ্যাসীয় বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ায় অংশগ্রহণকারী
বিক্রিয়ক গ্যাসগুলি যদি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে তাহলে বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থটিও যদি গ্যাসীয় হয় তাহলে তারা সর্বদা আয়তনের সরল অনুপাতে থাকবে। ওকে, এটা বিজ্ঞানী গেলুসাক বলেছেন। এবার আয়তনের সরল অনুপাত কি? সরল অনুপাত কথার অর্থ হচ্ছে কোনো ফ্র্যাকশন থাকবে না, যেমন 1:2:3, ঠিক আছে, 1:2:3 এমন যেগুলো রয়েছে, বা 1:2:1, সিম্পল, কোনো ফ্র্যাকশন থাকবে না। এটাকে বলি কি আমরা আয়তনের সরল অনুপাত। তো যাই হোক, তার বক্তব্য অনুযায়ী কি, গ্যাসীয় বিক্রিয়ায় যদি অংশগ্রহণকারী যে কোনো বিক্রিয়ক গ্যাসগুলি যদি আয়তনের সরল অনুপাতে থাকে, তাহলে বিক্রিয়াত পদার্থটাও যদি গ্যাসীয় হয় তাহলে তারা সর্বদা আয়তনের সরল অনুপাতে থাকবে। এর ছোট্ট একটা প্রমাণ আমরা দেখে নিই। দেখো বংশত কি, দেখো এক্স পরিমাণ এ গ্যাস আছে। তো তোমরা জানো যে কোনো গ্যাসীয় বিক্রিয়ার আগে যে সংখ্যাটা দেওয়া হয় ইঞ্জিনিয়ার তাকে মোল সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্স এ হতে পারে 2O2 বা 2H2 হতেই পারে, যেমন 2 সংখ্যা থাকে তেমনই এক্স আছে। কিন্তু এটা কেমন? গ্যাসীয়। প্লাস এর সাথে বিক্রিয়া করছে কি, ওয়াই মোল বি গ্যাস। বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে জেড মোল সি গ্যাস। হতেই পারে, সবই গ্যাস, জি 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 ব্র্যাকেটের মধ্যে জি মানে সব গ্যাস। আর এক্স ওয়াই জেড যে কটা দেওয়া আছে সব কটা কি গ্যাসের মোল সংখ্যা। এ হচ্ছে কি কোন একটা গ্যাস, বি কোন একটা গ্যাস, উৎপন্ন সি বিক্রিয়াত পদার্থ, এটাও কোন একটা গ্যাস। তো প্রমাণটা খুব ইজি। তারপরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কি রকম হয় বিক্রিয়াগুলো। দেখো তোমাকে বলছে ধরলাম ভি মোল, সরি এন মোল, যে কোনো, আমি বলছি না যে 1 মোল 2 মোল 3 মোল, যে কোনো, ধরি এন মোল কোনো গ্যাসের এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারের মান নির্দিষ্ট, মানে ধ্রুবক। ওকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এসটিপিতে আয়তন ভি। তাহলে এন মোল কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত? ভি। তাহলে 1 মোল কি হবে? 1 মোল কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? V/N। এবার কোনো গ্যাসটা এই মুহূর্তে যদি আমার কাছে এ গ্যাস হয়ে যায় তাহলে কি হবে স্যার? তাহলে এন মোল এ গ্যাসের এসটিপিতে আয়তন কত? ভি। তাহলে 1 মোল এ গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়? V/N। কিন্তু আমার এ গ্যাস রয়েছে এই মুহূর্তে কত? এক্স মোল। তাহলে এক্স মোল এ গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? VX/N। সিমিলারলি একইভাবে যদি আমি ওয়াই মোল বি গ্যাসের এসটিপিতে
আয়তন বলি তাহলে VY বাই কত হবে n। একইভাবে Z মোল C গ্যাসের STP তে আয়তন কত হবে VZ বাই n। পেয়েছি আমরা। তো এই তিনটে যদি আমরা অনুপাত দেখি, লক্ষ্য করো অনুপাত Vx বাই n is to Vy by n is to Vz by n। তো V by n V by n V by n অনুপাত কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি অ্যান্সার কত হচ্ছে x is to y is to z। তাহলে আয়তনের অনুপাত কেমন, সরল অনুপাত, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই। এটাই বিজ্ঞানী গেলুসাক কিন্তু বলতে চাইছেন। কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছো। x is to y is to z। স্যার এক্সাম্পল, তো যদি পুরোপুরি বুঝতে পারো এক্সাম্পলও বুঝতে পারবে। কেমন দেখো এক্সাম্পল, দেখো আমাদের কাছে সুন্দর সুন্দর এক্সাম্পল আছে। যেমন আমরা খুবই পরিচিত একটা গ্যাস হাইড্রোজেন গ্যাস আছে। যদি আমরা 2 মোল H2 গ্যাস নিই আর 1 মোল অক্সিজেন গ্যাস নিই, অনেক সময় হাফ হাফ O2 বলে, ওটা নেওয়া যাবে না, হাফ হাফ ফ্র্যাকশন, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কি 2 মোল H2O গ্যাস মানে স্টিম। স্টিম যদি হয় তাই তুমি লক্ষ্য করো 2 অনুপাতটা কত হচ্ছে, হাইড্রোজেন রয়েছে কত 2 মোল, অক্সিজেন রয়েছে কত আগে কিছু নেই মানে 1 মোল, H2O তৈরি হচ্ছে কত 2 মোল। আয়তনের ঠিক সরল অনুপাত লাগলো না, আয়তনের ঠিক সরল অনুপাত লাগলো না। ঠিক তেমনই স্যার তোমরা সবাই জানো H প্লাস, এখানে দেখো লক্ষ্য করো H2 প্লাস Cl2 অ্যারো 2HCl অনুপাত দেখো H2 আগে কত আছে কিছু নেই মানে কত 1, ক্লোরিন আগে কত আছে কিছু নেই মানে কত 1, তার মানে হাইড্রোজেন 1, Cl2 1, HCl 2। বুঝল বিষয়টা, হাইড্রোজেন গ্যাস কত আগে কিছু নেই মানে 1, ক্লোরিন আগে কত নেই মানে 1, HCl আগে কিছু নেই আগে অবশ্যই আছে, HCl কত আছে 2 আছে। তাহলে অনুপাত কত হলো তিনটের আয়তনের 1:1:2, আয়তনে কি সরল অনুপাত। এটাই তো বিজ্ঞানী গেলুসাক বলতে চেয়েছেন। তিনটেই যদি গ্যাসীয় হয় তাহলে এদের আয়তন সর্বদা কি থাকবে, সরল অনুপাতে অবস্থান করবে। এগুলো হচ্ছে এক্সাম্পল। আশা করি গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা পুরোপুরি ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের আলোচনা আসবে অ্যাভোগাড্রো পড়েছি, চার্লসের সূত্র পড়েছি, আজ এর আগে বয়েলের সূত্র পড়েছি। তো তিনটে সূত্রকে যদি সমন্বয় করে দিই, অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র, তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে এটা যাই মুছি। বোঝো, এবার পড়বো বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। একটু বুঝে নিই বিষয়টা কি। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র আমরা আলাদা আলাদা করে বুঝেছি। এখন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা বুঝে নিয়েছি। তাহলে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। খুব ভালো করে বোঝার চেষ্টা করি বিষয়টা কি। দেখো আমরা বয়েলের সূত্র পড়েছি। বয়েলের সূত্র কি পড়েছিলাম,
যে গ্যাসের আয়তন ভি সমানুপাতিক 1/p, তাই না? অবশ্যই কার সূত্র অনুসারে? বয়েলের সূত্র। এটা লিখবো আমরা, বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে যে ভি সমানুপাতিক কি পেয়েছিলাম আমরা? 1/p, তাই না? কখন? যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির, ভর এবং উষ্ণতা স্থির, এটা পেয়েছিলাম আমরা। ঠিক তেমনই চার্লসের সূত্রানুসারে, চার্লসের সূত্রানুসারে ভি সমানুপাতিক কি পেয়েছি? টি, ক্যাপিটাল টি, টেম্পারেচার, কেলভিন স্কেলের টেম্পারেচার। কখন ছিল? যখন গ্যাসের চাপ এবং ভর স্থির ছিল, তাই না? ওকে, ঠিক তেমনই আজকে আমরা পড়েছি অ্যাভোগাড্রো সূত্র। তার সূত্র অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রে কি বললাম? যে ভি সমানুপাতিক এন, ভি সমানুপাতিক এন। কখন? স্থির চাপ ও উষ্ণতায়, স্থির চাপ এবং উষ্ণতায়, এই দুটো স্থির ছিল। এবার এই তিনটেকে যদি একত্রিত করে নিই, সব এক জায়গায় যদি করে নিই, তাহলে কি হবে? অর্থাৎ সমন্বয় করে পাই, তাহলে তিনটি সূত্রকে সমন্বয় করে পাই। যে তিনটি সূত্রকে সমন্বয় করব, দেখতে পাচ্ছি ভি এর সাথে পি এর ব্যস্ত সম্পর্ক, ভি এর সাথে টি এর সরল সম্পর্ক, ভি এর সাথে এন এর সরল সম্পর্ক। তাহলে আমরা তখন কি লিখতে পারবো? যে ভি সমানুপাতিক এন আর টি এর সাথে, আর ব্যস্তানুপাতিক কার সাথে? পি এর সাথে। তাহলে ভি ইকুয়াল করলে একটা ধ্রুবক পদ আসবে, সেই ধ্রুবক পদকে আমরা কে লিখলাম? তাহলে কে এন টি বাই কত? পি। পাশে লিখবো কে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ওকে, কে কে লিখে রাখলাম। এইবারটা বাস্তবিক পরীক্ষার উপর ভিত্তি করে, কি বললাম? বাস্তবিক পরীক্ষার উপর ভিত্তি করে বা পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে, ফলাফলের উপর ভিত্তি করে এই যে কে যে রাশিটা এলো না, কে যে ধ্রুবক রাশিটা এলো, সেটা সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এক, যে কোনো টেম্পারেচারে, যে কোনো প্রেসারে, যে কোনো আয়তনে। তাই জন্য এই কে কে শেষ পর্যন্ত বলা হলো কি? আর। কে কি নাম দেওয়া হলো? আর, যাকে আমরা বলছি সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন কথার অর্থ সব জায়গায় এর মানটা নির্দিষ্ট, ইউনিভার্সাল। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, সব জায়গায় কি পাবে? এর মানটা নির্দিষ্ট পাবে। ওই জন্য বলে না সার্বজনীন দুর্গাপুজো, ঠিক আছে? সব জায়গায় অস্তিত্ব বর্তমান। তাহলে শেষ পর্যন্ত আমরা ফর্মুলাটা কি পেলাম? ভি ইকুয়ালস টু কে এর জায়গায় হলো আর এন টি বাই পি, তাহলে পিভি ইকুয়ালস টু এন আর টি। ফাইনালি এই অ্যান্সারটাই আমাদের দরকার ছিল, অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রের আন্ডারে। এবার আমার বক্তব্য খুব ভালো করে শুনবে, বক্তব্যটা স্পষ্ট বুঝবে। এই যে সমীকরণটা যেটা পেলাম পিভি ইকুয়ালস টু এন আর টি, একে বলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। কি বলে? আদর্শ গ্যাসের
অবস্থার সমীকরণ। কি বলে? অবস্থার সমীকরণ। কেন বলে বলো তো এমন নাম? তার কারণ আমি প্রথম দিন বলেছিলাম গ্যাসের চাপটা পড়াবার সময় যে একটা গ্যাসের অবস্থা বোঝাতে চারটে চলরাশি দরকার হয়। কি কি? গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের মোল সংখ্যা অর্থাৎ মোট ভর। তুমি এই রাশিটার দিকে তাকিয়ে দেখো, যে রাশিটা আলটিমেটলি তুমি পেলে এই মুহূর্তে, সেখানে গ্যাসের চাপ আছে, গ্যাসের আয়তন আছে, গ্যাসের মোল সংখ্যা আছে, গ্যাসের উষ্ণতাও বর্তমান, অর্থাৎ চারটে চলরাশি এখানে বর্তমান রয়েছে। তাই একটা গ্যাসের অবস্থা বর্ণনার জন্য চারটে চলরাশি দরকার এবং সেই চারটে চলরাশি এর মধ্যে ইনক্লুড আছে। তাই জন্য একে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যদি বলে, আমরা এটাকে কাজে লাগাবো বা আমরা এটাকে বলবো। ঠিক আছে? আর আদর্শ গ্যাস কাকে বলে যদি কোশ্চেন করে, তাহলে বলবো কি, যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায় বয়েল চার্লস এর সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় কি? আদর্শ গ্যাস। অর্থাৎ পিভি ইকুয়ালস টু কেটি, এর আগে যে আগের ক্লাসে যেটা পড়েছি সেটা একটু দেখে নিও। তো পিভি ইকুয়ালস টু কেটি, বয়লার চার্লসের সমন্বয় সূত্র মানে কি? বয়েলের সূত্র মানে চার্লসের সূত্র মানে, দুটোই যদি একসাথে মানে তো দুটো একসাথে সমন্বয় করে দাও না কেন, দুটোই মানে। অর্থাৎ পিভি ইকুয়ালস টু কেটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা বলি কি? আদর্শ গ্যাস। তাহলে যে সকল গ্যাসগুলি সকল উষ্ণতায় বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি কি? আদর্শ গ্যাস। এবং আদর্শ গ্যাসের সমীকরণ যদি বলা হয় পিভি ইকুয়ালস টু কেটি, আর যদি অবস্থার সমীকরণ বলে তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা যেন ভুল না হয়। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ মানে পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ মানে পিভি ইকুয়ালস টু কেটি। ঠিক আছে? ওকে, তো আমাদের এইটাই বোঝা দরকার ছিল। আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাই খাতা পেন নিয়ে লিখে নাও, আশা করি অনেকটা ডিটেলসে বুঝবো, অনেকটা বেটার বুঝবো। ওকে, থ্যাংক ইউ। পরের পাশ যাই। এরপরে জায়গাটা আসি, আদর্শ গ্যাস কি? আমরা অঙ্ক করব, অনেক অঙ্ক প্র্যাকটিস করব এখানে। আদর্শ গ্যাস কি? বললাম যা সকল উষ্ণতায় মেনে চলে। স্যার এর কি বাস্তবে কোনো অস্তিত্ব রয়েছে? অবশ্যই নয়। কারণ তুমি যখন বাস্তব বলছো তাহলে সেখানে আদর্শ কি করে থাকে? বাস্তবে আদর্শ গ্যাসের অস্তিত্ব কেমন একটা কথাটা কন্ট্রাডিক্টরি না? তাই বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায় তাদেরকে বলে বাস্তব গ্যাস। অর্থাৎ আদর্শ গ্যাস কি একটা কাল্পনিক ঘটনা। আদর্শ গ্যাস কেন নেওয়া হয়েছে? আদর্শ গ্যাসকে নেওয়া হয়েছে বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, যা আছে, সালফার ডাইঅক্সাইড, যা খুশি থাকলো না কেন, এদেরকে কি, এদেরকে ব্যাখ্যা করবার জন্য, এদের আচরণগুলো ব্যাখ্যা করবার জন্য আদর্শ গ্যাসকে নিয়ে আসা হয়েছে। কেন আদর্শ গ্যাস একটা, তোমাদের ক্লাসের মধ্যে একটা ছাত্রকে যদি আমরা প্রমাণ বা একটা বলতে পারি কি, ওই ছেলেটা আদর্শ হিসাবে তাকে যদি ধরে নাও, ক্লাসের ফার্স্ট বয়কে, কিসের উপর ভিত্তি করে ধরলাম? ক্লাসের ফার্স্ট বয় আদর্শ কিসের উপর ভিত্তি করে? সে তার রেজাল্টের উপর ভিত্তি করে। তাহলে অন্যান্য ছাত্রগুলো তার থেকে কতটা পরিমাণ বিচ্যুত হয়েছে, তাহলে তার রেজাল্টগুলো দেখলে বোঝা যাবে। তাই বাস্তবে তো আদর্শ বলে কেউ কিছু হয় না, না, কোন একটা পার্টিকুলার আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা ধরছি কি সেটা আদর্শ হতে পারে। তাই তার থেকে যেগুলো বিচ্যুত রয়েছে সেইগুলোকে আমরা কি বলবো? আলোচনা করতে পারি তাকে ধরে। বুঝলো বিষয়টা? এই জন্য আদর্শ আর বাস্তব গ্যাসের কনসেপ্ট এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের আলোচ্য আলোচনায় আমরা এবার পড়বো যে আদর্শ আর বাস্তব গ্যাস এদের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে? আস্তে আস্তে আমরা বুঝবো, সবকিছু বুঝবো। তাহলে সবার আগে কতগুলো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে একটু লিখে রাখি, আমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝবো। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? কাদের বলে? ওকে, তাহলে কি বলবো উত্তরটা? যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায়, যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায় বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ
পিভি ইকস টু কেটি, তাই তো? বয়লার চার্জের সূত্র একসাথে করলে এটাই পাবো। তাহলে পিভি ইকস টু কেটি সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে। গ্যাস বলে, ওকে, বা আইডিয়াল গ্যাস বলে। এবার যদি বলা হয় তাহলে বাস্তব গ্যাসগুলো কি, অবভিয়াসলি উত্তর কি, যে সমস্ত গ্যাসগুলো সকল উষ্ণতায় বয়েল এবং চার্জের সূত্র মেনে চলবে না তাদেরকে আমরা কি বলি? বাস্তব গ্যাস। যেমন বাস্তবে সেই এর আগে পড়েছিলাম বয়েলের সূত্র পড়বার সময়, বেলুন ফোলানোর সময় কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? বা লঙ্ঘিত হওয়ার প্রশ্ন তো অনেক পরের ব্যাপার। বেলুন ফোলানোর সময় কি বয়েলের সূত্র মান্যতা পায়? উত্তর ছিল না। কেন? উষ্ণতা সেম রাখলাম, ভর কি হচ্ছে আস্তে আস্তে বাড়াচ্ছে, ভর কি হচ্ছে আস্তে আস্তে ওর মধ্যে বাড়ছে, তো ভর তো নির্দিষ্ট ছিল না, তাই না? ঠিক তেমনই পুকুরের তলদেশ থেকে বুদবুদ যখন উপরের দিকে উঠে আসে তখন কি চাষে মানে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হয়? তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বাস্তবে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা হচ্ছে সেইগুলো না সব ক্ষেত্রে পুরোপুরি আদর্শ গ্যাসকে মানছে না, আদর্শ অবস্থা মানে না। কেন মানে না, কিভাবে মানে না, এর পরের স্লাইডে আছে, আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝবো কি, তাহলে বাস্তব গ্যাস কোনগুলো? তাহলে বাস্তব গ্যাস বলতে কি বোঝো? বাস্তব গ্যাস কাদের বলে? তাহলে কি বলবো উত্তর? যে সমস্ত গ্যাসগুলো সকল উষ্ণতায়, যে সমস্ত গ্যাসগুলি সকল উষ্ণতায় বয়েল ও চার্জের সূত্র মেনে চলে না, বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে, তাদেরকে বাস্তব গ্যাস বলে। ওকে, বাস্তব গ্যাসকে বলে রিয়েল গ্যাস, যেমন O2, CO2 যা যা বলেছি আমরা বাস্তব গ্যাস সবই হলো বাস্তব গ্যাস। এখানে একটা কোশ্চেন হতে পারে, তাহলে কোন ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করছে? তাহলে বাস্তব গ্যাসগুলি কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে। খুব সিম্পল অ্যান্সার, মাথা রাখবে, উচ্চ উষ্ণতা, এবং নিম্নচাপে। কি বললাম? বাস্তব গ্যাসগুলো কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। কেন স্যার উচ্চ উষ্ণতা নিম্নচাপ কেন? আমি যাই করি না কেন সেখানে যেন আয়তন থাকে, যে প্রসিডিওরটা করি না কেন, একটা গ্যাস যে কোনো জায়গায় থাকলে তার একটা নির্দিষ্ট আয়তন আছে। আমরা চার্জের সূত্রে পড়েছিলাম না যে V সমানুপাতিক T, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে আয়তন তত বাড়বে। তাই জন্য উচ্চ উষ্ণতা মানে কি? প্রচুর উষ্ণতা, সেখানে আয়তন কি হবে? নির্দিষ্ট প্রচুর পরিমাণে থাকবে। তাই যাই করি না কেন যেন আয়তন জিরো না হয় এমন কোনো কন্ডিশন দেবো না। ঠিক তেমনই আমরা বয়েলের সূত্রে পড়েছিলাম না, ভি এর সাথে পি এর ব্যস্ত সম্পর্ক, চাপ যদি খুব নিম্ন হয় আয়তন সুউচ্চ হবে, তাই জন্য কি হচ্ছে? নিম্নচাপে। তাই আয়তনকে ডিফাইন করবার জন্য, নির্দিষ্ট আয়তন আছে এটা বোঝানোর জন্য কিন্তু উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপকে তোমাকে কনসিডার করতে বলা হয়েছে। বুঝলে বিষয়টা? অনেকবার কোশ্চেনটা এসেছে যে বাস্তব গ্যাসগুলো কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর কি? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। কেন মানে উষ্ণতা এবং নিম্নচাপ দরকার? অবশ্যই তোমার সামনে রয়েছে, একটা চাষের সূত্র, একটা বয়েলের সূত্র। ওকে, এইগুলোই দরকার ছিল খুব সুন্দর করে জানবার জন্য। আশা করি বুঝতে পেরেছ। ঠিক তেমনই এর পরের কেসটা একটু আলোচনা করবো।
লিখে নেবে, প্রত্যেকটা পয়েন্ট লিখে নেবে এখানে। মাঝে মধ্যে কয়েকটা জিনিস আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, ওয়েবসাইটে আমি দিয়ে দেবো, জিনিসগুলো দেখে নেবে। আচ্ছা, ঠিক তেমনই তাহলে পরের পার্টটা কি রয়েছে, একটু গ্যাসের গতিবেগ নিয়ে জানি। গ্যাসের গতিবেগ নিয়ে একটু আলোচনা করি, কারণ আমার গ্যাসের গতিতত্ত্বের শিকার যে লাগবে কয়েকটা বেশ। ঠিক আছে, একটু বুঝি। গ্যাসের গতিবেগ, গ্যাসের গতিবেগ মানে কি? আসলে গ্যাস অণুসমূহের গতিবেগ, গ্যাস অণুসমূহের গতিবেগ একটু নিয়ে আলোচনা করবো হালকা করে। ঠিক আছে, দেখো মাথায় রাখবো কয়েকটা বিষয়। যদি বলে একটা গ্যাস অণুর গতিবেগ, একটা গ্যাস অণুর গতিবেগ, একটি গ্যাস অণুর গতিবেগ বলবো না, গতি শক্তি বলিনি, তাই সেক্ষেত্রে আচ্ছা গতিবেগটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে বুঝি। দেখো, গতিবেগ যদি বলা হয় ইঞ্জিনিয়ারলি, 3 রকমের গতিবেগ মোটামুটি মাপা হয় গ্যাসের ক্ষেত্রে। এখন ডিটেলসটা অতটা লাগবে না, কিন্তু কয়েকটি জিনিস আমি সম্পর্ক বোঝানোর জন্য দেখাচ্ছি। এক হচ্ছে গড় গতিবেগ। গ্যাস অণুগুলির গড় গতিবেগের যে মান নির্ণয় করা হয়েছে, সেখানে প্রাপ্ত ফলাফল কত ছিল? c/8RT/m²। 8RT/m²। T উষ্ণতা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, m গ্যাসের আণবিক ভর বা মোলার ভর, ক্যাপিটাল M, যেটা আমরা আগে করলাম কিছুক্ষণ আগে, M আলোচনা করছিলাম। M গ্যাসের মোলার ভর, আর উষ্ণতা T গ্যাসের উষ্ণতা। গ্যাসের উষ্ণতা, ওকে। একটা হচ্ছে গড় গতিবেগ, প্রমাণ 2 RMS গতিবেগ, অর্থাৎ রুট মিন স্কোয়ার গতিবেগ, রুট মিন স্কোয়ার গতিবেগ বা ভেলোসিটি। এর মানটা কত? এর মানটা এটা পাওয়া গেছে, c বলে একে, জাস্ট c, 3RT√3RT/m। m মানে একই গ্যাসের মোলার ভর, t মানে উষ্ণতা। আরটা কি? ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ, সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি বলে, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি। ওকে, এর মানটা কত? এর মান একে cm বলে, c সাফিক্স m, এর ভর √2RT/M। m মানে গ্যাসের মোলার ভর, আর t মানে উষ্ণতা। তো আমার এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, যে কটাই দেখি না কেন গতিবেগ, যেভাবেই মাপা হোক না কেন, সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি গতিবেগ, কার গতিবেগ? গ্যাস অণুসমূহের গতিবেগ, গ্যাস অণুসমূহের গতিবেগ। সময়ের গতিবেগ যাই দেখি না কেন, গ্যাস অণুসমূহের গতিবেগ আমরা দেখতে পাবো c সমানুপাতিক, যাই হোক যে কটার ক্ষেত্রে বলি না কেন, √T/m এর সাথে সম্পর্কিত, কারণ বাদ বাকি তো আর সার্বজনীন গ্যাস ধ্রুবকটুক সংখ্যা। অর্থাৎ আমি বলতে পারি উষ্ণতা বাড়লে গ্যাসের গতিবেগ কি হবে? বাড়বে। অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ে গ্যাসের গতিবেগ বাড়বে, টেম্পারেচার যদি কমে গ্যাসের গতিবেগ কমবে। সিমিলারলি মোলার ভরের সাথে কেমন সম্পর্ক? ব্যস্ত। যদি মোলার ভর গ্যাসের বাড়ে তাহলে গ্যাসের গতিবেগ কমবে, আর যদি মোলার ভর কমে তাহলে গ্যাসের গতিবেগ বাড়বে। সিম্পল।
আর যদি ভরটাই নির্দিষ্ট করে দিই নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, তাহলে সেক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট গ্যাসের জন্য বা গ্যাসের ভরের জন্য, গ্যাসের বলাটাই ভালো, নির্দিষ্ট গ্যাস করলে তো এর মোলার ভরটা নির্দিষ্ট হয়ে যাবে, তাই না? তো নির্দিষ্ট গ্যাসের জন্য মানে কি মোলার ভরটা কনস্ট্যান্ট হয়ে গেছে। যেমন অক্সিজেন বললে অক্সিজেনের 32, সেটা সবাই জানি, নাইট্রোজেন বললে 28, জানি আমরা ওর থেকে। তাহলে সেই সমানুপাতিক হবে রুট অর্থাৎ টেম্পারেচার বাড়ুক গ্যাসের গতিবেগ বাড়বে। তারপরে টেম্পারেচারের সাথে ডাইরেক্ট রিলেশন গ্যাসের গতিবেগ, যত তুমি টেম্পারেচার বাড়াবে তত গ্যাসের গতিবেগ কি হবে, বাড়তে থাকবে। বুঝতে বিষয়টা কি বললাম কথাটা? ওকে, তাই যত গ্যাসের টেম্পারেচার বাড়বে তত গ্যাসের গতিবেগ কি হবে, বাড়বে। এই নিয়ে আমাদের আলোচনা আছে কয়েকটা পার্টে, একটু বুঝে নিই। এবং সর্বশেষে লাস্টে আমাদের এই জিনিসটা গোটাবো গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর এর মান নির্ণয় করে। ঠিক আছে, তাহলে এর যে পার্টটা আমরা আস্তে আস্তে ঢুকি, কি আছে দেখি। তো এইটা লিখে নেবে, অবশ্যই লিখে নেবে, বুঝে নেবে পরেরটা। এর উপরে বেস করে কিছু কিছু কোশ্চেন হয় আমাদের, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা জানিও সেইগুলো কি কি, একটু বুঝি, বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমত এটা নিয়ে একটু আলোচনা করি। গ্যাসের অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব কি। তো আমরা যেটুকুনি বুঝেছি, যেটুকুনি করেছি, সেইটুকুনির উপর বেস করে আমরা কয়েকটা কথা বলি। যে আমরা দেখলাম যে উষ্ণতা যদি বাড়ে তাহলে গ্যাসের গতিবেগ বাড়বে, সেটা বলা আছে এখানে। যে উষ্ণতার প্রভাব কি, অণুগুলির বেগ, উষ্ণতা যত বৃদ্ধি করব গ্যাস অণুগুলির গতিশক্তিও বাড়বে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, গ্যাসের গতিশক্তি ই কে, গ্যাসের গতিশক্তি ই কে এর মানটা কত, একটা পাশে লিখে রাখো। গ্যাসের গতিশক্তি এর মানটা কত, √3/m। √, বলছে কেন, এখান থেকে 3/2 এটা মনে রাখবে। গ্যাসের গতিশক্তি মানে কত, 3/2 আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে টেম্পারেচার। এটা 1 মোলের জন্য, কত মোলের জন্য, 1 মোল গ্যাসের জন্য। আর যদি একটা গ্যাস অণুর জন্য বলি, একটা গ্যাস অণু, তাহলে একটা গ্যাস অণুর জন্য ই কত হয়, সিঙ্গেল গ্যাস অণুর জন্য 3/2 কেটি। কে মানে কি, কে কে বলা হয় বোলজম্যান ধ্রুবক। কে কে কি বলে, বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা মনে রাখবে। তার মানে 1 মোলের জন্য কি হবে আর একটা গ্যাস অণুর জন্য হবে কে। তো যাই হোক, আমার একটা বক্তব্য, কে কনস্ট্যান্ট আর সার্বজনীন গ্যাস ধ্রুবক প্রবলেম নেই। তাহলে সেক্ষেত্রে গতিশক্তিও কিন্তু টেম্পারেচারের সাথে সরল সম্পর্কে রয়েছে, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে গতিশক্তির মান তত পরিমাণে বাড়বে। তাহলে আমার এখানে আছে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি এবং গড় বেগ বৃদ্ধি পায়, গড় বেগও বাড়ছে, ইভেন টেম্পারেচার বাড়লে গতিশক্তিও বাড়ছে। তাহলে গ্যাস অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব এটা, অর্থাৎ যত টেম্পারেচার বাড়াবে তত বেশি পরিমাণে গ্যাসের গতিশক্তি গতিবেগ বাড়বে। ওই যে লো টি স্লো, হাই টি ফাস্ট। পার্টে চলে আসো। উষ্ণতার প্রভাব কার উপরে, চাপের উপরে। তো আমার বক্তব্য কি, চাপ, চাপ মানে কি বলে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তো আমার বক্তব্য, যদি উষ্ণতা বাড়ে তাহলে ছুটোছুটি বাড়বে, অর্থাৎ গতিবেগ বাড়বে। আর গতিবেগ যদি বাড়ে তাহলে আগে পাত্রের দেওয়ালে যে পরিমাণে ধাক্কা লাগতো, এখন উষ্ণতা বাড়ার জন্য আগের থেকে বেশি পরিমাণে ধাক্কা লাগবে গিয়ে। আর যত বেশি পরিমাণে গিয়ে ধাক্কা লাগবে তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানও বাড়বে। আর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ গ্যাসের চাপ বাড়বে। সেটা বলা আছে, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির বেগ বৃদ্ধি পাওয়ার কারণে ধারকের দেওয়ালে তাদের আঘাতের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পায়, যার ফলে এখানে যার হবে, হ্যাঁ, যার ফলে গ্যাসের চাপ কি হবে, বৃদ্ধি পায়। অর্থাৎ যত উষ্ণতা বাড়াবে গতিশক্তি তত বাড়বে, গতিবেগ তত বাড়বে, গ্যাসের চাপ তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা বুঝতে পেরেছি আশা করি। সবাই লিখে নেবে একটা পার্টে একটা জায়গায় সুন্দর করে, যে গ্যাসের
বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ কর। সুন্দর ব্যাপার। ওকে, পরটা চলে আসো। আচ্ছা, এবার চলে আসি আমাদের কয়েকটা পার্টে। দেখো, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। কোন গ্যাস? আদর্শ গ্যাস। এই যে আদর্শ গ্যাস বলে এতক্ষণ ধরে চিৎকার করলাম, তাহলে এই আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের তত্ত্ব অর্থাৎ থিওরি কি কি, থিওরিটা আমাদের জানতে হবে। ঠিক আছে, একটু বুঝি কেসটা কি। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আদর্শ গ্যাস কেমন টাইপের। ফার্স্ট, প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা বা গ্যাসীয় অণু দিয়ে গঠিত। একই গ্যাসের সমস্ত অণুগুলির ভর, আকার ও ধর্ম একই হয়, অর্থাৎ প্রত্যেকটা কণাগুলো এক একটা বিন্দু ভর, কেমন এক একটা ছোট্ট ছোট্ট বিন্দুর আকারে, এবং সমস্ত গ্যাস অণুগুলির ভর একই, সমস্ত একই প্রকার, অর্থাৎ একই মৌল। অক্সিজেন বললে অক্সিজেনের প্রত্যেকটা গ্যাস অণুগুলির ভর একই হবে, ভিন্ন মৌল হলে ভিন্ন হবে। আচ্ছা, ঠিক তেমনই দুই একটা। আচ্ছা, এটা যদি বিন্দু ভর হয় তাহলে পাত্রের আয়তন কি হবে? খুবই নগণ্য, তাই না? ওটা 3 নম্বরে বলছি আমরা। গ্যাস অণুগুলো কেমন দেখতে হবে? গ্যাস অণুগুলি নিরেট হবে। কেমন হবে? সলিড হবে, নিরেট, গোলাকার, খুব ছোট ও পূর্ণ স্থিতিস্থাপক। কি হবে? সব দিক থেকে পারফেক্ট স্ফেরিক্যাল দেখতে হবে। ঠিক আছে, পরটা, গ্যাস অণুগুলিকে বিন্দু ভর হিসাবে কল্পনা করা হয়, অর্থাৎ যেহেতু বিন্দু ভর তাই জন্য ওরা, আমি বলবো যে পাত্রের মধ্যে বিশেষ কত আয়তন নেয়নি, এটা কিন্তু আমি বলছি না, আদর্শ গ্যাসে তাই ধরে নেওয়া হয়েছে যে একদম ছোট্ট ছোট্ট ভর, অর্থাৎ পাত্রের মধ্যে বিশেষ কোনো জায়গা দখল করেনি, অর্থাৎ পাত্রের যে আয়তনটা সে নিয়েছে সেটা খুবই নগণ্য। তাই বলা হচ্ছে কি, গ্যাস অণুগুলির বিন্দু ভর হিসাবে কল্পনা করা হয়, সেই জন্য সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য। পার্টে চলে আসো। গ্যাস অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। একটা গ্যাস অণু পরস্পর থেকে এত দূরে আছে যাতে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে না। ঠিক আছে, এগুলো কিন্তু আদর্শ গ্যাস বলছে, বাস্তবে কিন্তু কোনো মিল নেই। আচ্ছা, পরটা, গ্যাস অণুগুলি সম্ভাব্য সব দিকে গ্যাস পাত্রে সব দিকে সরলরেখায় বিচরণ করে এবং এর গতিবেগের সীমা 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত, যে কোনো মানের হতে পারে। ঠিক আছে, এটাই। 6 নম্বর পয়েন্টটা কি, বিচরণের সময় গ্যাস অণুগুলি পরস্পরের সঙ্গে এবং গ্যাস পাত্রের মধ্যে সংঘর্ষ ঘটায়। তো আমরা জানি পরস্পরের সাথে এবং গ্যাস পাত্রের সাথে সংঘর্ষ ঘটাবে, কিন্তু বৈশিষ্ট্য এটাই যে সংঘর্ষগুলো হবে কি পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, যে রকম সংঘর্ষে গ্যাসের মোট ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ আগে মোট ভরবেগ এমভি যা ছিল, সংঘর্ষ হওয়ার পরে মোট ভরবেগ তাই থাকবে। আর গতিশক্তিরও সংরক্ষণ হয়, আগে যে গতিশক্তি নিয়ে ধাক্কা দিয়েছিল সংঘর্ষের পরও গতিশক্তি সেটাই হবে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন 0। একে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ যে গতিশক্তি নিয়ে গিয়েছিল সেই গতিশক্তি নিয়েই ফিরে চলে আসবে। অর্থাৎ যদি কখনো একটা বলকে এখান থেকে ফেলি, ও ধাক্কা খেয়ে আবার এই পয়েন্টে ফিরে আসবে, কখনো সম্ভব? বাস্তবে কিছু শক্তি নষ্ট হবে। তো যাই হোক, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটা সম্ভব। পরে চলে আসো, অর্থাৎ মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটুকুনের মধ্যে চলে আসবে যে গ্যাস অণুগুলি পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব সমবেগে সরলরেখা অতিক্রম করে, একটা ধাক্কা পরে আর একটা ধাক্কা, এদের মধ্যে সরলরেখা যে দূরত্ব হয়, ইভেন এই সংঘর্ষের মধ্যে কিন্তু সমবেগে যায়, কোনো ত্বরণ নেই। তাই সেক্ষেত্রে সেই সরলরৈখিক পাতটাকে আমরা বলছি কি গড় মুক্ত পথ। ওকে, সিমিলারলি পরেরটা, গ্যাস অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এটা বললাম, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের গতিশক্তির মান 0। এখন দেখলাম যে ই সমানুপাতিক ক্যাপিটাল টি, টেম্পারেচার যত বাড়বে পরম উষ্ণতায় তত গ্যাসের গতিশক্তিও বাড়বে। লাস্ট পয়েন্টটা কি আছে, গ্যাস অণুগুলির উপর অভিকর্ষের কোনো প্রভাব নেই, অর্থাৎ গ্যাস অণুগুলির উপর অভিকর্ষ বল তেমন ভাবে কোনো কাজ করে না। ঠিক আছে, এই করেছিল গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যের অন্তর্ভুক্ত বিষয়। পরে চলে আসো ছোট্ট পাটে, যে আদর্শ, তাহলে বাস্তবে যে গ্যাসগুলো পাবো সেই গ্যাসগুলো আদর্শ গ্যাসের থেকে কতটা আলাদা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে কোশ্চেনটা।
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতির কারণ কি? দুটো কারণ আছে। এক তো প্রথমত আকর্ষণ বিকর্ষণ বল, আর সেকেন্ডটা আয়তনের যে কনসেপ্টটা। প্রথম বক্তব্য যে বললাম গ্যাস অণুগুলো এক একটা বিন্দু ভর টাইপের, অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলির আয়তন নগণ্য। তাহলে আমি বলি একটা ঘর আছে, ঘরের মধ্যে মানুষ ঢুকিয়েও দাও, এবার প্রত্যেকটা মানুষের আয়তন 0, বা পুরো ঘরের যা আয়তন, এত বড় ঘর, তার জন্য এক একটা মানুষের আয়তন খুবই নগণ্য, বেশি জায়গায় নেয়নি। তাহলে আমরা প্রচুর পরিমাণে মানুষকে ঢুকিয়ে দিতে পারবো ওখানে, কিন্তু পার্টিকুলার একটা টাইম পর গিয়ে দেখবো না সব মানুষ ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? জায়গা নেই। কেন জায়গা নেই? আয়তন তো তুমি নগণ্য বলেছিলে এক একটা, তাহলে এক একটা আয়তন নগণ্য হলে তো মোটা আয়তন এখনো পর্যন্ত 0 রয়েছে, যে কটা মানুষ ঢুকিয়েছে, তাই মানুষ আরো তো ঢুকবে, এটাই বলা উচিত। কিন্তু ওইটাই হলো মেন প্রবলেম, যে গ্যাস অণুগুলো বিন্দুভর বললেও ওর আয়তন যে নগণ্য বলছে, এটা বাস্তবে কখনো সম্ভব নয়। প্রত্যেকটা গ্যাস অণু কিছু না কিছু জায়গায় দখল করে রয়েছে, অর্থাৎ তাদের নির্দিষ্ট সসীম আয়তন আছে। ঠিক আছে, সেটা এখানে বলা আছে যে অণুগুলি সসীম আয়তন। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসাবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্রই হোক না কেন, অণুগুলির মোট আয়তনকে উপেক্ষা করা যায় না। ফলে বাস্তব গ্যাসের অণুগুলি স্বতঃস্ফূর্তভাবে বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা পরিমাণ কম হয়। সেকেন্ড পার্ট, গ্যাস অণুগুলি গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসেবে ধরা হয়েছে আদর্শ গ্যাস অণুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল। এই যে এখানে একটা পয়েন্ট পড়েছিলাম না, গ্যাস অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান এতটাই বেশি যে এদের মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই। বাস্তবে দেখা যায় কি, এক একটা গ্যাস অণু পাত্রের দেয়ালে যখন প্রচন্ড চাপ দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, তারা পরস্পরে অনেক কাছাকাছি চলে আসে, এবং সেই সময় তাদের মধ্যে অবভিয়াসলি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে। এই দুটো মেন কারণ বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে আলাদা করে দিয়েছে। তাই জন্য বাস্তব গ্যাসের সমীকরণটা একটু আলাদা হয় আদর্শ গ্যাসের থেকে। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি কস্ট এনআরটি আমরা পড়লাম, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, কে বললাম, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সমীকরণ দিয়েছে পি প্লাস এন স্কোয়ার, অর্থাৎ এন মোলের জন্য যদি বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকস টু এন আর টি। ঠিক আছে, এটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন, এটা মনে রাখতে পারো। দুটোর ইকুয়েশন কিন্তু আলাদা। দেখো চাপ চেঞ্জ হয়ে গেছে, আয়তন চেঞ্জ হয়ে গেছে, অবভিয়াসলি আয়তন যদি চেঞ্জ হয় চাপ তো চেঞ্জ হতে বাধ্য, তাই না? বয়লের সূত্র তো তাই বলেছে। আর আয়তন বাড়লে চাপ কি হবে, কমবে। ওখানে দেখো তাই, চাপ যদি বাড়িয়ে দিয়েছি, যখন পি প্লাস করেছি, ভলিউমটা কমবেই, মাইনাস করতে হয়ে যায় ভলিউমকে। তো প্রমাণটা আমাদের নেই, কিন্তু এটা আমরা মনে রাখতেই পারি। ঠিক আছে, ওকে, এইগুলোই ছিল কি অ্যাকচুয়ালি গ্যাসের গতিতত্ত্বের শেখার যে বিষয়সমূহ। পরেরটা দেখো, লক্ষ্য করো। আচ্ছা, বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস কি কি ক্ষেত্রে আলাদা, অর্থাৎ বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, একটু আস্তে আস্তে ভালো করে দেখে নাও। অবস্থানগত একটা পার্থক্য রয়েছে। কি? আদর্শ গ্যাস যেটা রয়েছে এটি একটি কাল্পনিক বা তাত্ত্বিক ধারণা, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাসের তো বাস্তব অস্তিত্ব নেই, আমরাই বললাম, তাই না? যে বাস্তব বলছি আবার তার সাথে আদর্শ বলছি, এটা কখনো সম্ভব নয়। ঠিক তেমনই বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি আছে, প্রকৃতিতে সবসময় বিদ্যমান, যেমন O2N2CO2। ঠিক আছে, ঠিক তেমনই আণবিক বল আমরা বললাম কি আদর্শ গ্যাসের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে প্রত্যেকটা গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বর্তমান। গ্যাস অণুর সমীকরণ কি করলাম, আদর্শ গ্যাসের পিভি ইকুয়ালস টু এনআরটি, ওই যেটা লিখছিলাম এক্ষুনি। আর সেখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা কি হয়েছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি। পার্থক্য সব বাস্তব আদর্শ গ্যাসের মধ্যে। অনেকবার পরীক্ষা এসেছে কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবারটা চলে আসি। এটা গেল কটা, তিনটে পার্থক্য। এরপরটা দেখো, এখন আছে পার্থক্য, দেখো চারটা। কি আছে, আদর্শ গ্যাসের অণুগুলির মোট আয়তন, ওই যে বললাম এক একটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অণুর আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলো নিজস্ব আয়তন আছে, তাই গ্যাস পাত্রের তুলনায় নগণ্য নয়। ওকে, আচ্ছা, ঠিক তেমনই আকর্ষণ বিকর্ষণ বল এক্ষুনি বললাম যে
আদর্শ গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকেই না, ওদের ক্ষেত্রে থাকে। সংঘর্ষ খুব ইম্পর্টেন্ট, যে আদর্শ গ্যাস অণুগুলোর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যে কটা সংঘর্ষ, অর্থাৎ আগেকার শক্তি আর পরের শক্তি ইকুয়াল হয়, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কিন্তু বাস্তবে তা হয় না, সংঘর্ষ সম্পূর্ণরূপে পূর্ণ স্থিতিস্থাপক নয়, সংঘর্ষের ফলে কিছু পরিমাণ শক্তি নষ্ট হবেই হবে, তাই অসীম সময় ধরে তারা ঘোরাঘুরি করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এই কটা হচ্ছে পার্থক্য। লাস্ট পার্থক্য দেখো তিনটে। সংকোচনশীলতা বা গুণাঙ্ক আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আরেকটা। জাস্ট ওখানে দেখো, আদর্শ গ্যাসের জন্য তাপমাত্রা ও চাপে সর্বদা এক্ষেত্রে গুণাঙ্কের সংকোচনশীলতা গুণাঙ্কের মান কত হয়, Z=1 পারফেক্টলি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার চান্স নেই। এই জিনিসটা অনেকটা ডিটেলসে আমরা পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী ক্লাসগুলো থেকে আলোচনা করব প্রত্যেকে কি বলতে চাইছে। আর চাপ ও আয়তনের প্রভাব আমরা দেখলাম যে বয়েল চার্জ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলো নিজস্ব আয়তন ও আকর্ষণ বলের কোনো প্রভাব নেই, বাস্তব গ্যাসে আছে। আর একটা হচ্ছে আদর্শ আচরণের সত্ত্ব, আদর্শ গ্যাস সবসময়ই আদর্শ আচরণ করে, কিন্তু বাস্তব গ্যাস আমরা দেখলাম একটা শর্ত আছে, খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় কি করে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এইগুলো ছিল পার্থক্য। তাহলে আমরা যখন পার্থক্য লিখবো এই পয়েন্টগুলোকে পার্থক্যের মধ্যে লিখে দেবো। 3 নাম্বার বা 5 নাম্বার তো ডাইরেক্ট দেবে না পার্থক্যে, 3 নাম্বার দেবে, তাহলে মোটামুটি 3টে পার্থক্য আমরা লিখে নিতে পারবো। ঠিক আছে, যেমন এইগুলো ছিল, যে কোনো 3টে পার্থক্য লিখে নেবে। ওকে, তাহলে আশা করি এই প্রত্যেকটা পয়েন্ট বোঝা যাচ্ছে, যেগুলো আমরা রিলেট করতে পারছি, আমাদের কত ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তাই না? তো আমাদের থিওরি পার্টটা এখানে শেষ হয়েছে, কিন্তু ওই যে বললাম যে লাস্টে থিওরি পার্টটাকে শেষ করব কি দিয়ে, আর এর ভ্যালু বের করা দিয়ে। তো আর এর ভ্যালু বের করব থিওরি পার্টটা কমপ্লিট করার জন্য, এবং তারপরে প্রচুর হিউজ কোশ্চেন প্র্যাকটিস করব। পিভি কস্ট এনআরটির উপরে নিউমেরিক্যালস করব। তারপরে কি বয়েল ও চাষের সূত্রে বিগত বছরে যেমন ওভার গ্যাসের গতীয় তত্ত্বে বিগত বছরে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়, প্রচুর কোশ্চেন হবে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস হবে, সব কোশ্চেন দেখবে, প্রতিনিয়ত ফলো করবে। আশা করি ফিজিক্সে ক্লাস 10-এ কোনো প্রবলেম হতে দেবো না। ঠিক আছে, আচ্ছা পরে চলে আসি। ওকে, যা দেখে নিই আমরা আর এর মান নির্ণয় বিভিন্ন এককে। আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা পেয়েছি, ওর বিভিন্ন এককে মান নির্ণয় করব। সবার জন্য তো এক, তো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে প্রত্যেকের আগে ইকুয়ালি থাকবে। তো যাই হোক, আমরা দেখি আর এর মান নির্ণয় এসআই পদ্ধতিতে। আর এর মান নির্ণয় বুঝো, আমরা আর মানে কি জানি, পিভি কস টু এনআরটি পড়েছি, পিভি কস টু এনআরটি। তাহলে আর মানে কি হবে, পিভি বাই এনটি। তাহলে এসটিপির ক্ষেত্রে আমরা কি জানি, এসটিপি নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, তাই এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। এসটিপিটা পি মানে কত, 76 শ্রেণী প্রশ্ন আছে, সবার আগে সিজিএসটা করি, তাহলে একটু তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে আমাদেরকে। সিজিএসটা করে নিই, সিজিএস। আচ্ছা, পি মানে এইচডিজি আমরা সবাই জানি, তো এসটিপিতে কত আছে, 76 শ্রেণী পরস্তম্ভের চাপ, 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা কিসে হবে, ডাইন পার সেমি স্কোয়ার, অর্থাৎ 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, ভি
এসটিপিতে কত? 22.4 লিটার, সিজিএসে করলে 22,400 সেমি কিউব। এন 1 মোলের জন্য, টি 273 কেলভিন। যদি ভ্যালুগুলো প্রত্যেকটা পুট করি না পিভি কস্ট এনআরটিতে, তাহলে আর এর ভ্যালু কত বেরোবে বলো তো? খুব ইম্পর্টেন্ট পার্ট। আর বেরোবে প্রত্যেকটা ভ্যালু, পি এর জায়গায় যদি এই ভ্যালুটা পুট করি, ভি এর জায়গায় এই ভ্যালুটা, এন এর জায়গায় এই ভ্যালুটা, টি এর জায়গায় এটা, তাহলে আর এই ভ্যালুটা বেরোবে 8.314 ইন্টু 10⁻7। ঠিক আছে, সবার আগে একটা জিনিস বুঝিয়ে নিই, পিভি যে রাশিটা আছে এটার একক কিন্তু কার্যের এককের সমতুল্য। কেন? তুমি লক্ষ্য করো, পি ইন্টু ভি, পি মানে কি চাপ, ভি মানে কি আয়তন, আয়তন মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে চাপ ইন্টু এ বলতে পারি, ইন্টু এল বলতে পারি। তো চাপ ইন্টু ক্ষেত্রফলকে আমরা বল বলি, বল ইন্টু দূরত্ব, অর্থাৎ একটা পিস্টন আছে কোনো একটা পাত্রের মধ্যে, কিছু গ্যাস অনুসমূহ রয়েছে। এবার পিস্টন আগে এখানে ছিল, পিস্টন আগে কোথায় ছিল? এখানে ছিল। এবার উপর থেকে চাপ দেওয়া হলো, পি প্রেশার, তাই জন্য পিস্টন কোথায় এসে দাঁড়ালো? এখানে এসে দাঁড়ালো। তো পিস্টনের সরণটা কতটা হলো? এইটুকুনি এল। এইটাই আমরা এখানে লিখেছি এল। ঠিক আছে, তাহলে বল ইন্টু এল মানে কি? এর মধ্যে সরণ হতো, তো বল ইন্টু সরণকে এক কথায় কি বলি? কার্য, ডাব্লু, তাই না? তাই জন্য পিভি এর একক আর কার্যের একক কি হয়? সেম। তাই আর এর একক বলতে গেলে পিভি এর একক মানে এক কথায় সিজিএস এ কত? আর্গ। এন মানে নিচে কি আছে? মোল, উপরে গেলে কি হবে? মোল ইনভার্স। টি মানে কি আছে? কেলভিন, কেলভিন টু দি পাওয়ার কি আছে? -1। এই মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল কিসে? সিজিএস এ। তো যদি আমরা এসআই তে বের করি এই জিনিসটাই, খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, সিজিএস টা এটা লিখে নেবে, প্রবলেম হবে না আশা করি। এবারে করবো কি এসআই তে। এসআইতে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আর কষ্ট কত হবে? আবার একই, আর কষ্ট পিভি বাই এনটি। তো আর এর মান মানে পি এর মান কত? 1.013 ইন্টু 10⁵ হবে, হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার। ওটা যেমন 10⁶ ছিল ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে এটা 10⁵ হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে মাথায় রেখো 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এটা মাথায় রাখবে। ঠিক তেমনই ভি মানে কত? 22.4 লিটার। লিটারকে যদি আমরা মিটার কিউবে পরিণত করতে চাই, 1 লিটার সমান 1000 সেমি কিউব, কিন্তু 10⁻³ মিটার কিউব, তাই না? তাহলে এটাকে যদি আমরা মিটার কিউবে পরিণত করতে চাই, তাহলে ভি এর মান এটা পাবো। এন, এন অলওয়েজ 1 মোল হয়। কত হয়? 1 মোল। আর টি তো সবসময় 273 কেলভিন। এখানে যাও, যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আর এর মান কত বেরোবে জানো? ভ্যালুগুলো তোমরা পুট করবে, দেখবে পিভি এন টি এর জায়গায় ভ্যালু পুট করে আর এর ভ্যালু কত বেরোচ্ছে? আর বেরোবে 8.314। এসআইতে কার্যের একক জুল, নিচের মোল উপরে গেলে মোল টু দি পাওয়ার -1, কেলভিন উপরে গেলে কেলভিন টু দি পাওয়ার -1। এটা গেল এসআইতে ভ্যালু। ভ্যালু বসাবে, দেখে নেবে প্রত্যেকটা পার্টে। ওকে, ঠিক তেমনই লিটার এটিএম আমি এখানে পাশেই করলাম। লিটার এটিএম এ বের করলে কি হবে? তো দেখি, তাহলে আর ইকস্ট সে আবার পিভি বাই কত হবে? এনটি। তো এসটিপি যদি যাই, তাহলে এসটিপিতে পি এর ভ্যালু কত হয়? সব এসটিপিতে করছে, ওকে। পি এর ভ্যালু কত হয়? 1 এটিএম। ভি কত হয়? লিটারে বের করতে বলছে, অর্থাৎ 22.4 লিটার। এন তো 1 মোল। আর টি কত আছে? 273 কেলভিন। যদি ভ্যালু প্রত্যেকটা বসাও, প্রত্যেকটা ভ্যালু যদি বসাও, তাহলে আর এর ভ্যালু কত হবে জানো? 0.082। একক কি হবে? পিভি। পি এর একক হচ্ছে এটিএম, আর আয়তন একক লিটার। তাই লিটার এটিএম। নিচে কি আছে? মোল। মোল উপরে গেলে মোল টু দি পাওয়ার -1। নিচের টেম্পারেচার কেলভিন আছে, কেলভিন উপরে গেলে কেলভিন টু দি পাওয়ার কি হবে? -1। আর একটা হয় ক্যালোরি এককে। কি হয়? ক্যালোরি। ক্যালোরি এককে বের করা যায়। ক্যালোরি এককে ভ্যালু কত হয়? এখান থেকে আসবে ডাইরেক্টলি
কি দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা মাথায় রেখো তাহলে হয়ে যাবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল, মানে এক কথায় 4.18 জুল অ্যাকচুয়ালটা যেটা। হ্যাঁ, তাহলে 1 জুল মানে কত হবে? 1/4.18 ক্যালোরি। তাহলে এই ভ্যালুটায় যদি এটা পুট করি, শুধু জুলটাকে চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? R ইকুয়ালস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তো জুলটাকে 8.314 বাই 4.18 ক্যালোরি করে নিলাম, ডিভাইড করে কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এর ভ্যালু কত হবে জানো? এটা ভাগ করবে 1.897 বা 987, সরি 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এইগুলো ছিল আরে ভ্যালু। একদম দেখো ইজি, খুব কঠিন না, খুব কঠিনই একদমই বলবে না। জিনিসগুলো প্রত্যেকটা কি আছে তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি কত পরিমাণে প্র্যাকটিস করছো তার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এটা ঠিক এসবের বাইরে কোশ্চেন আসবে না, প্রচুর প্র্যাকটিস করাবো, চিন্তা করো না। কিন্তু ডাইরেক্টলি ফলো করবে কি কি কাজ হচ্ছে, সব কোশ্চেনই করাবো আস্তে আস্তে। ওকে, এর পরের পার্টটা আমরা কি করব? প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবো।